না, কি কি ডান্স শিখেছিলে, কোন বয়সে শিখেছিলে বলো? আমি রিসাইটেশন শিখেছি, কিন্তু আমি নাচতেই বেশি ভালোবাসি। হ্যাঁ, কি কি ডান্স শিখেছিলে বলো, কোন বয়সে? আমি মোটামুটি ছোটোর থেকেই ডান্স শিখেছি। হ্যাঁ, কি কি নাচ জানতে? কথাকলি ছাড়া সব শিখেছি। আচ্ছা, একটা ডান্স কতদিন ধরে শিখেছো? একটা ডান্স মোটামুটি 2 থেকে 2.5 বছর তো শিখি। আচ্ছা, ডান্সে কোনো সার্টিফিকেট আছে? ডান্সে আমি তো সেই অর্থে পরীক্ষা দিইনি, এমনি শিখেছিলাম। পরে তোমার মাকে ওই ফাইলটা নামাতে বলবো, তাহলে ওই সার্টিফিকেটগুলোকেও সব বিভিন্ন জায়গায় দেবো। নাচের তো কোনো সার্টিফিকেট যা যা আছে তোমার ট্যালেন্টের সার্টিফিকেট সেগুলো সব পরীক্ষা দিইনি। আর তারপরে হ্যাঁ, কোথায় কোথায় নিয়েছো এগুলো এবার বলো। আমি প্রথম আমি এখন মনে পড়ছে আমি ইসে নেচেছি, সল্টলেকে সন্দেশ মঞ্চে নেচেছি। তারপরে বলো। তাহলে দেখো এক সময় কি ছিল, সেটাই মধুমন্তী মৈত্র, তখন সদ্য খবর পড়ে মধুমন্ত্র মৈত্র আর দেবরাজ বলেছিল, আর আমি তার সাথে নেচেছিলাম। বাবা, এইসব জিনিসগুলো যদি ভিডিও রেকর্ডিং থাকতো কত ভালো হতো, কোথায় চলে যেত তাহলে। আমার মনে আছে যখন নেচেছিলাম মাঝখানে আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, তারপরে এবার ভুলে গেছিলাম, কিন্তু দর্শকদের তো বুঝতে দেওয়া যাবে না যে আমি ভুলে গেছি। হ্যাঁ, দর্শকদের বুঝতে দেওয়া যাবে না, ওই ইম্প্রোভাইজ করতে হবে। হ্যাঁ, আমি ভুলে গেছিও বুঝতে দেওয়া যাবে না। আবার আমার বাচনভঙ্গিতে মধুমন্ত্রী বলছে, দেবরাজ বলছে, তারাও যাতে থামিয়ে না দেয় সেটাও আমাকে মাথায় রাখতে হবে ওই মুহূর্তে। অনেক কিছু মাথায় নিয়ে তো স্টেজে উঠতে হয়। তারপরে এমনভাবে ইয়ে করে দিয়েছিলাম, কী করেছিলাম আমার এখন এক্সাক্ট মনে নেই, কিন্তু করেছিলাম, কেউ বুঝতেও পারেনি। আচ্ছা, তারপরে আর কোথায় ডান্সের ছিল? মোটামুটি কত বছর ডান্স করেছো, স্টেজ পারফরমেন্স কত বছর করেছো, শিখেছো কত বছর? শিখেছি প্রায় 5-6 বছর তো শিখেছি। আর ডান্স পারফরমেন্স করেছি প্রায় 13 থেকে 14টা। তাহলে আচ্ছা, আর কোনো নামকরা নৃত্যশিল্পীর সাথে দেখা হয়েছিল করতে গিয়ে? তখন সে নাম করা ছিল না, এখন তো সে নাম করা হয়ে গেছে। কি নাম তার? ওই যে বললাম, তিমির দত্ত। আর তাছাড়া? এখন তো ডোনা গাঙ্গুলি গ্রুপে নাচে। আর তাছাড়া? সে তো দিল্লিতে থাকে এখন। ওই জন্য আমি এখন একবার ঠাকুরমণি কুট্টির সাথেও দেখা করেছিলাম। সে আর তাছাড়া? আর রিসাইটেশনে অমল দেবনাথের সাথে দেখা করেছিলাম। অমল দেবনাথ যে গান করে, অমল দেবনাথ, হ্যাঁ, পল্লী গীতি করে। আচ্ছা, তারপরে এই জীবনটা ছিল কি হয়ে গেল না, পাওয়া যায় না। ঠিক আছে, আর তো কিছু মনে পড়ছে ডান্সের? অনেক কিছুই আছে, সে তো বলে শেষ করা যাবে। হ্যাঁ, বলো বলো, সেটাই তো শুনতে চাই, ছোটোখাটোগুলোই বলো, শুনি। আমি ওইখানে রেগুলার শো করতাম একজনের সাথে, মানে সে নাম করা কিছু না, এমনি আর কি করাতো, তার সাথে আমি রেগুলার শো করতাম। তারপরে রেগুলার বেসিসে শো করতাম, তার জন্য আমাকে প্রতিদিন রিহার্সাল দিতে হতো। কীরকম ধরনের ডান্সের রিহার্সাল দিতে হতো? সব রকম, বেশিরভাগ সলিল চৌধুরী গানের সাথেই নাচতাম। আচ্ছা, যেমন আলোর পথযাত্রী। আচ্ছা, আমি তো কত কিছু জানো, এগুলো নিয়ে যদি লিখতে কত ভালো। আমি মোটামুটি এখন যেটা মনে আছে সেটাই বলছি। তাহলে এইগুলো নিয়ে লিখবে। সলিল চৌধুরীর গান আমি তোমাকে এই অডিওগুলো দিয়ে দেবো। ছোটখাটো নাটকও করেছি প্রচুর। তাহলে কি কি নাটক করেছো বলো তো দেখি? করেছি, সুকুমার রায়েরও প্রচুর নাটক করেছি। আচ্ছা, কোন বয়সের মধ্যে নাটকগুলো করেছো? নাটক আমি করেছি 9 বছর বয়স থেকে। তাহলে দেখেছো কত কিছু একসময় করতে পেরেছো। 9 বছর বয়স থেকে নাটক করছি। ইস,
9 বছর বয়সে প্রথম আমি তখন তো আর সিঁদুরের ব্যাপার নেই, তখন না। আবির দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল। আচ্ছা, দেখেছো আমার মনে কত আছে। কিছু মনে আছে। আবির দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল, ছোট ছোট শাখা পলা কিনেছিলাম আর আবির দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল। উফ, পাওয়া যায় না। এইগুলোকে তোমার দিয়ে দেবো, তুমি এগুলো নিয়ে ডিটেলসে তখন লিখবে। এখন ভাবলে হাসি পায়, তখন বারবার আয়নায় গিয়ে দেখছিলাম সিঁদুর পরে কেমন লাগছে। আহারে, সব দিনগুলো ছিল। এখন ভাবলে হাসি পায়। এই জীবনটাই ভালো ছিল, সত্যিই ভালো ছিল। এরকম যদি জীবনটা থাকতো কত ভালো হতো। ভালো লাগলো এসব জেনে। নাচ আর নাটক। নার্সিং নিয়ে কি তোমার ইচ্ছে ছিল সেটা বলো। বলো। নার্সিং নিয়ে আমি কিন্তু দেখতে পারি, বলো। আমি হার্টবিট দেখতে পারি। আর বলো বলো। আমি হার্টবিট দেখতে পারি, তারপরে তোমার আর এমনি টুকটাক কিছু বলে দিতে পারি। তারপরে তোমার এটা এত রকম হয়েছে, তো স্বাভাবিক ডাক্তারদের সাথে তো। আর তারপর সঞ্চালনা নিয়ে কি বলতে চাও, কোথায় কোথায় করেছিলে সেটা বলো। ওই তো যে বিরাটিতে যত মানে দুর্গা পূজা হতো, মানে পঞ্চমী ষষ্ঠী থেকে দশমী অবধি 7 দিন, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 6 দিন, এই 7 দিনই ধরো একাদশী নিয়ে 7 দিনের 7 জায়গায় আমাকে ডাক আসতো। কোন কোন লাভ থেকে আসতো নামগুলো বলো। ক্লাবের নাম তো সব ক্লাবের নাম মনে নেই, যে কটা নাম মনে আছে। তরুণ সংঘ, হুম, তারপরে তোমার আমরা কজন, তারপরে আর এমনি কোনো ক্লাব নয়, এমনি সার্বজনীন পুজো হতো সেখানে। আচ্ছা, আর বলো। এমনকি আমি সরস্বতী পুজোয় অ্যাঙ্কারিং করেছি। আচ্ছা, আর সরস্বতী পুজোয় করেছি, দুর্গা পুজোয় তো করেইছি, নাটকের ক্ষেত্রেও করেছি, নাটক হবে আর কি, তার আগেও অ্যাঙ্কারিং করে দিয়েছি। আচ্ছা, কোন কোন নাটক দলে কোন মঞ্চে কিছু মনে আছে। কোন নাটক দলের তো মনে আছে, বলো। এটা হচ্ছে ওই যে বড় নাটকের দলটা কি জানো, বলো। দাঁড়াও পেটে আসছে। নান্দিকারের তো আছেই, নান্দিকার নয় আর একটাকে এরকমই সব নাটকের দল প্রতি বছর আসতো, এখনো আসে। দেবশঙ্কর হালদারের। দেবশঙ্কর হালদারের অ্যাঙ্কারিং করিনি, তাহলে রজতা বড় অ্যাঙ্কারিং করিনি, তাছাড়া এর অ্যাঙ্কারিং করেছি ওই যে কার রুদ্রপ্রসাদ, উষা গাঙ্গুলির আচ্ছা অ্যাঙ্কারিং করেছি, উষা গাঙ্গুলির নাটকের অ্যাঙ্কারিং। আচ্ছা, ভেরি গুড। আর কত বছর আগে? 7-8 বছর আগে। আচ্ছা। আর তাছাড়া আর কি ইচ্ছে ছিল এই অ্যাঙ্কারিং আর নার্সিং ছাড়া? শ্রুতি নাটক করার ইচ্ছে ছিল। শ্রুতি নাটক কোথাও করেছো? শ্রুতি নাটক সেইভাবে করিনি। আচ্ছা, সে না আমরা করব। বলার মতো কিছু করিনি। ঠিক আছে, এটাই। পরিষ্কার করে সেটাই শরীর বইছে না। সেটাই। হ্যাঁ, কেউ আপনাকে হেল্প করার নেই? না, আর করতে করছি সেটাই। আর তারপরে নেক্সট কোথায় ঘুরতে যাবে? এই তো যাচ্ছি, তোমার টিকিট কাটা আছে 9th অক্টোবর। কোথায় যাবে? যমুনেত্রী, গঙ্গোত্রী, বাবা। বৈদ্যনাথ ধাম,
বাবা সরস্বতীর উৎস। দুজনেই যাচ্ছেন? হ্যাঁ, আর আমরা তো যাচ্ছি দুর্গাপুজোর টাইমে। হ্যাঁ, পঞ্চমীর দিন হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, বলছিল দিদি বলছিল সিকিম। হ্যাঁ, আমার আবার কি জানো তো, হ্যাঁ, আমি সিকিম ঘুরেছি, হ্যাঁ, হ্যাঁ, দার্জিলিং ঘুরেছি, সেই লাস্ট দার্জিলিং ঘুরেছি 86-এ। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখছি দার্জিলিং সিকিমের থেকে এই গঙ্গোত্রী যমুনোত্রী এইসবগুলোর ভিউ বেটার। আচ্ছা। আমি লাস্ট 23 সালে লাস্ট ঘুরে এলাম তোমার উখিমঠ। হ্যাঁ, নাম শুনেছি ওই সব ইয়েতে। হ্যাঁ, Travel group-এ। উখিমঠ ঘুরে এলাম। আমি ভারত সেবাশ্রম সঙ্গেই ছিলাম। হ্যাঁ, 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 অপূর্ব মানে সিনারি। সেটাই। মানে ওখান থেকে 15 কিলোমিটার দূরেই বরফের পাহাড়। সেটাই। অপূর্ব। আমি গ্যাংটক দার্জিলিং ঘুরেছি। হ্যাঁ, হ্যাঁ, গ্যাংটক দার্জিলিং হ্যাঁ, কি বলছে? বুঝতে পেরেছি, হ্যাঁ? বুঝতে পেরেছি কি বলেছে। গ্যাংটক দার্জিলিং এর থেকে এখানকার ভিউ আরো অনেক। হ্যাঁ, সেটাই। কারণ নদী বইছে। সেটাই। আর কি কি পাখি দেখেছেন? কি? পাখি। পাখি, হ্যাঁ। পাখি আর কি? ওই যে তুমি ওই যে কোনো বকের ছবিটা তুলেছো না? জন্তু জানোয়ার ইয়ে করেছেন? জন্তু জানোয়ার দেখেছেন? না না, জন্তু জানোয়ার যাইনি। কোন নতুন শোনো, টুরিস্টের সাথে শোনো। আলাপ হয়েছে? শোনো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যা একা ঘুরেছি বেশি। হ্যাঁ, হ্যাঁ, এই যে 82-তে দার্জিলিং গিয়েছিলাম। 82-তে দার্জিলিং গিয়েছিলাম ওকে নিয়ে মানে ফ্যামিলি তখন। তাছাড়া আমি বেশিরভাগ ঘুরেছি একা একাই, বন্ধু বান্ধবদের সঙ্গে। এই কোথায় কোথায় ছিলেন? আমি দিল্লি, বোম্বে, আগ্রা, জয়পুর ওসব ঘোরা। সেটাই। আমি করেছিলাম ফোন করে। আচ্ছা। হ্যাঁ, গঙ্গোত্রী, যমুনোত্রী, বৈদ্যনাথ ও ধাম। সবের জন্য তো খুব হাইট ওগুলো না? হ্যাঁ। খুব হাইট। গঙ্গোত্রী যমুনোত্রী তো খুব হাইট। গঙ্গোত্রীর থেকে যমুনোত্রীটা হাইট বেশি। কত বেশি? আর বদ্রীনারায়ণ আরো বেশি হাইট। হ্যাঁ, কত কত? ওটা বোধহয় 12,000। বড় হয়ে তাহলে সেই বলছি চাপ আছে। আর- আমরা তো যাচ্ছি গাড়ি করে যতটুকুনি হবে। আর আমরা তো আর আমরা ট্রেকিং করবো না। বদ্রীনারায়ণে থাকবো দীপাবলির দিনে। সেটাই। মানে দীপাবলি পর্যন্তই খোলা থাকে, তারপরের দিন সব ঠাকুর নেমে চলে আসে 6 মাসের জন্য। ওই 22 তারিখে আমরাও নেমে আসবো। সেটাই। 22 তারিখে নেমে এসে হরিদ্বার থেকে রিটার্ন টিকিট কাটা আছে 23 তারিখ। হরিদ্বার তো আমি গেছি, লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা গেছি। ও আমার ঘোরা। সেটাই। ও তো অনেক ঘুরেছে। ওই যখন ইয়েতে গেছিলাম, হরিদ্বার গেছিলাম, হ্যাঁ, তখন তখন লক্ষ্মণ ঝোলা। রাম ঝুলা। তুমি সব বাবার সাথে গেছো না? হ্যাঁ, বাবার সাথে তখন গেছি। আর বাবা তো নিজে একা হিমাচল প্রদেশ গেছে, এই বাবা কন্যাকুমারী গেছে, ঘুরেছে। আমি যে গল্প হ্যাঁ, শুনেছি হ্যাঁ, আর কি, কিন্তু কোথাও তারপরে সাউথ ইন্ডিয়া গেছে। ফটো তোলেনি। কোনো স্মৃতি নেই। না। যেমন আপনি খুব একটা বেশি করেন না এরকম, আপনি তো ফটো তোলেন, রেখে দেন। আর ওর আবার ফটো তোলার নেশা। না, ও ফটো তুলে আবার পাঠায়। স্বাভাবিক, ভালো লাগে না এগুলো? যত ইন্টারনেটে দেবেন সেটা হ্যাঁ, হ্যাঁ, তা থাকবে। ঠিক। না, আমার কত লোক ট্রাভেল বাবা গ্রুপগুলোতে দিয়ে প্রচুর রাখবেন, ঘুরেছে। তাহলে নিজের ফোনটাও বাবা খালি হয়ে যাবে। প্রচুর ঘুরেছে, বাবা মানে শ্বশুরমশাই হ্যাঁ, কথা বলছি। প্রচুর ঘুরেছে কিন্তু কোনো ফটো তোলেনি। খুব কম তুলেছে, খুব কম। ঘুরেছে আমার ঠাকুমা। মানে শেষ বয়সে তখন বোধহয় এই 87, 88 যখন বয়স ঠাকুমার, তখন বলে কিনা রামেশ্বর যাবো। খুব ভালো করেছেন আপনি চলে এসেছেন। এই যে আপনি গল্প বলতে পারেন, আপনার সাথেই বেশ হ্যাঁ। এই বাড়িটাতে বেশ। ওই রামেশ্বর গিয়েছিলাম ঠাকুমাকে নিয়ে একা। আজকে সাউথ ইন্ডিয়া ট্যুর আমার বাবা করেছে। ওই কলকাতাতে একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল আছে, কিছু না হলেও সেখানে আমি গেছি। আমি খুব সুন্দর। 55 বছর আগে ঠাকুমাকে নিয়ে একা ঘুরে এসেছি 15 দিন।
পুরো ইস্ট দক্ষিণ পার্কের ওখানে একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল আছে, আমি গেছি ওখানে, খুব সুন্দর টেম্পলটা। বিবেকানন্দ রক, কন্যাকুমারী। তোমাকে রোববার কি বাজার করতে হয় না? কি? রোববার বাজার করতে হয় না? একরকম আমি তো বাজার করি না। ও, তুমি বাজার করো। বাজার চলে আসে পরে। বাজার চলে আসে না, ওরা নিয়ে আসে। হ্যাঁ, মানে ওই আর কি। শোনো, বাজার বহু বছর করেছি, কিছু না হলেও তোমার ধরে নাও কেন ছেলে করতে যায় না বাজার? এই সব কিছু জানতে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে। তা চাষিটা শহরের বাবুকে বলছে, আসেন বাবু আসেন। আচ্ছা বাবু বলেন তো, একটা শুকনো খটখটে গাছ, তার রস এত মিঠা হয় কি করে? তাহলে একটা শুকনো খটখটে গাছ, তার রস এত মিঠা হয় কি করে? আমার এই জন্মভূমি মা দিছে, আমার এই জন্মভূমি মা দিছে। তাহলে তুই যে দিলি কণ্ঠ মোদের, তুই যে দিলি ভাষা, তোর দয়াতে পাইয়া মাগো এতই ভালোবাসায় আমার সোনার মাটি রে। তাহলে? তোর লাইগা কান্দে আমার পরাণ, তোর ভুলেতে জনম লিয়া মাগো তোরি বুকে হব যে শয়ান। আচ্ছা বাবু আসবেন, মাঝে মাঝে দেখে যাবেন আমাদের। আপনারা তো কলকাতা শহরে চিড়িয়াখানায় যান জন্তু জানোয়ার দেখতে, আসবেন আমাদের মাঝে মাঝে দেখে যাবেন। তবে বাবু ওই জন্তু জানোয়ারের মধ্যে আমাদের ল্যাজ খান নাই, অপূর্ব মানে। সেটাই। এই আজকের 90 Rabindranath Tagore and Albert Einstein. Excerpts from a Tagore reader edited by Omiyo Chakraborty. Tagore and Einstein met through a common friend, Dr. Mendel. Tagore visited Einstein at his residence at Kaput in the suburbs of Berlin on July 14, 1930, and Einstein returned the call and visited Tagore at the Mendel home. The July 14 conversation is reproduced here and was originally published in The Religion of Man, George Allen and Unwin Limited, London, Appendix 2, pp. 222 and 225. Tagore. I was discussing with Dr. Mendel today the new mathematical discoveries which tell us that in the realm of infinitesimal atoms, chance has its play. The drama of existence is not absolutely predestined in character. Einstein. The facts that make Einstein tend toward this view do not say goodbye to causality. Tagore. Maybe not, yet it appears that the idea of causality is not in the elements, but some other force builds up with them an organized universe. Einstein. One tries to understand in the higher plane how the order is there, with the big elements combine and guide existence, and in the minute elements this order is not perceptible. Tagore. Thus, duality is in the depths of existence, the contradiction of free impulse and the directive will which works upon it and evolves an orderly scheme of things. Einstein. Modern physics would not say they are contradictory. Clouds look as one from the distance, but if you see them nearby, they show themselves as disorderly drops of water. I find a parallel in human psychology. Our passions and desires are unruly,
but our character subdues these elements into a harmonious whole. Does something similar to this happen in the physical world? Are the elements rebellious, dynamic with individual impulse? And is there a principle in the physical world which dominates them and puts them in an orderly organization? Einstein. Even the elements are not without statistical order. Elements of radium will always maintain their specific order now and or never onward. There is then a statistical order in the elements. Tagore, otherwise the drama of existence would be too desultory. It is the constant harmony of chance and determination which makes it eternally new and living. Einstein, I believe that whatever we do or live for has its causality. It is good, however, that we cannot see through to it. There is in human affairs an element of elasticity, also some freedom within a small range, which is for the expression of our personality. It is like the musical system in India, which is not so rigidly fixed as Western music. Our composers give a certain definite outline, a system of melody and rhythmic arrangement, and within a certain limit the player can improvise it. He must be one with the law that particular melody, and then he can give spontaneous expression to his musical feeling within the prescribed regulation. We praise the composer for his genius in creating a foundation along with a superstructure of melodies, but we expect from the player his own skill in the creation of variations of melodic flourish and ornamentation. In creation, we follow the central law of existence, but if we do not cut ourselves adrift from it, we can have sufficient freedom within the limits of our personality for the fullest self-expression. That is Einstein. That is possibly only when there is a strong artistic tradition in music to guide the people's mind. In Europe, music has come too far away from popular art and popular feeling and has become something like a secret art with conventions and traditions of its own. Tagore, you have to be absolutely obedient to this too complicated music. In India, the measure of a singer's freedom is in his own creative personality. He can sing the composer's song on his own if he has the power creatively to assert himself in his interpretation of the general law of melody which he is given to interpret. Einstein, it requires a high standard of art to realize fully the great idea in the original music so that one can make variations upon it. In our country, the variations are often prescribed. Tagore, if in our conduct we can follow the law of goodness, we can have real liberty of self-expression. The principle of conduct indeed these, but the character which makes it true and individual is our own creation. In our music, there is duality of freedom and prescribed order. Einstein, are the words of a song also free? I mean to say, is the singer at liberty to add his own words to the song which he is singing? Tagore, yes, in Bengal we have a kind of song kirtan, we call it because we call it, which gives freedom to the singer to introduce parenthetical comments, phrases not in the original song. This occasions great enthusiasm, since the audience is constantly thrilled by some beautiful spontaneous sentiment added by the singer. Einstein, is the metrical form quite severe? Tagore, yes, quite. You cannot exceed the limits of versification. The singer, in all his variations, must keep the rhythm and the time, which is fixed.
In European music, you have a comparatively liberty with time, but not with the melody.